নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। তবে বাংলা থেকে নয়, শিবাজির শহর, সেই মুম্বাই শহর, ইদানিংকালে যাকে বলা হয় দাউদ ইব্রাহিমের শহর, সেই মুম্বাই শহরে এসেছিলাম সরাসরি এই আমার পাশে দাঁড়ানো মানুষটির সঙ্গে কথা বলার জন্য। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কমান্ড্যান্ট, রয়ের আধিকারিক ছিলেন, সেই মানুষটি এই মুহূর্তে আপনাদের কাছে বাংলার বার্তায় আমরা নিয়ে এসেছি সরাসরি সামনাসামনি। এতদিন ধরে অডিও শুনেছেন, এবার সামনাসামনি তার কথা কিছু শোনাবো আপনাদের কাছে। আমি সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম, এমন কিছু মৌলিক প্রশ্ন যে প্রশ্নগুলো নিয়ে এই মুহূর্তে বাংলা উত্তাল। এই মুম্বাই শহরে দাঁড়িয়ে তার কিছু আঁচ পাওয়ার আমরা চেষ্টা করছি, কিন্তু এই মুম্বাই শহর নির্বিকার, এসব নিয়ে তারা ভাবিত নয়। একসময় দাউদ ইব্রাহিমের শহর, দাউদ ইব্রাহিম ব্যতিব্যস্ত করে ফেলেছিল এই মুম্বাই শহরকে। আজকে যেদিন মুম্বাই শহরে দাঁড়িয়ে দীপাঞ্জনবাবুর আমি ইন্টারভিউ নিচ্ছি, ঠিক সেই দিন সংবাদ মাধ্যমে দেখলাম যে দাউদ ইব্রাহিমের তার সমস্ত সম্পত্তি ক্রোক করার ব্যাপারে এখানকার মহারাষ্ট্র সরকার এবং ভারত সরকার হাত মিলিয়েছে। এটা অসামান্য খবর, অর্থাৎ অপরাধীদের সমস্ত সম্পত্তি ক্রোক করে নেওয়া হচ্ছে মুম্বাই শহরে। সেইখানে দাঁড়িয়ে একজন বাঙালি হিসেবে ভাবতে লজ্জা লাগছে যে মুম্বাই শহর, বাংলার শহর পশ্চিমবঙ্গ, সেখানে পিজি হসপিটালে অপরাধীদের লুকিয়ে রাখার জন্য স্বর্গের প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। আজকে সেই মানুষটার সঙ্গে সরাসরি আমরা এসেছি মুম্বাই শহরে দাঁড়িয়ে। কিছু স্পষ্ট প্রশ্ন তাকে করব, কিছু স্পষ্ট উত্তর তার কাছ থেকে নেব বাংলার বার্তার দর্শকদের জন্য। কাকুর শেষ গন্তব্যস্থল কোথায়? কালীঘাটের কাকু কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিক্যালি একটা খেলনায় পরিণত হয়েছে। আমার নিজের ধারণা যে শেষ পর্যন্ত কালীঘাটের পুরো এন্টায়ার পার্টটাতে, মানে কালীঘাটে কাকুকে এবার হয়তো পিজি হসপিটাল ছেড়ে দেবেন। তিনি ওই প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাবেন, পার্থ চট্টোপাধ্যায়ের পাশের কোনো সেলে। তার কারণ তার তো কোনো ইউটিলিটি নেই বলতে ইডির কাছে ইউটিলিটি আছে, সে তথ্য ইডি ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছে, কিন্তু ইউটিলিটি নেই রাজ্যের সরকারের কাছে। পিসি এবং ভাইপো কালীঘাটে ব্যানার্জি পরিবারের কাছে কালীঘাটের কাকুর আর কোনো মূল্য নেই। ঠিক হবে কি ভুল হবে জানি না, কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। এটা আমার ধারণা সাম্প্রতিককালের, মানে গতকালের ঘটনার প্রেক্ষিতে, যে কালীঘাটের কাকুর এই 4.5 মাস ধরে যে পিজি হসপিটালে তাকে পিসি এবং ভাইপো কালীঘাটের ব্যানার্জি পরিবার যে লুকিয়ে রেখেছিল, তাকে আর লুকিয়ে রাখবে না, শেষ পর্যন্ত ছেড়ে দেবে। তার কারণ এবার শাস্তির কোপে পড়তে চলেছেন সম্ভবত পিজি হসপিটালের সুপার। আমরা আজকে সেই বিষয় নিয়ে অনেকটা আলোচনা করব, দীপাঞ্জনবাবুর কথা শুনবো, কিন্তু তার আগে আমার মনে হয়েছে যে কালীঘাটের কাকুর এই পর্বটায় এবার ইতি টানছেন, অর্থাৎ কালীঘাটে কাকু নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তাকে তার কণ্ঠস্বরে স্যাম্পল টেস্টিং শেষ পর্যন্ত যাতে ভ্যালিড না হয় কোর্টের চোখে, সেইটা নিয়ে ভাইপো চেষ্টা করবেন। এবং ভাইপো আদালতে পৌঁছে গিয়েছেন, ভাইপোর আইনজীবীরা আদালতে পৌঁছে গেছেন, সেখানে গিয়ে বলেছেন যে আমাদের কথা না শুনে এটা করা হয়েছে, এই ভয়েস স্যাম্পল টেস্টিং যেন বিচার্যের মধ্যে না রাখে, অনেক কিছু করেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের যা সাম্প্রতিককালে গাইডলাইন, যে কোনো তদন্ত প্রক্রিয়ার মধ্যে কিছুতেই কিন্তু আর ঢুকবে না, কোনো আদালতই ঢুকবে না। সুপ্রিম কোর্টের সেই গাইডলাইন কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতির বেঞ্চ সেটাকে অবজ্ঞা করবে, উপেক্ষা করবে, আমি অন্তত বিশ্বাস করি না। ঘটনা খুব ইন্টারেস্টিং জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্টিং মিলবে কি মিলবে না, কেউ বলছেন মিলবে না, কেউ বলছেন মিলবে, আমরা জানি না, সেদিকে তাকিয়ে থাকবো। কিন্তু ভয়েস স্যাম্পল টেস্টিং তর্কের খাতিরে ধরে নিলাম যদি নাও মেলে, তাও ইডির হাতে যা প্রমাণ, 8টি প্রপার্টি, 7.5 কোটি টাকার প্রপার্টি এখনো পর্যন্ত অ্যাটাচমেন্ট করে দিয়েছেন, সেটা কিন্তু একটা মারাত্মক ঘটনা। এবং সেই ঘটনার প্রেক্ষিতেই ইডি কিন্তু ইঙ্গিত দিয়েছে। আমি সেই ভিডিওটা শুনছিলাম, মানে লাইভ স্ট্রিমিংয়ের পার্টটা শুনছিলাম, যেখানে দাঁড়িয়ে তারা বলেছেন যে মানে এটা সবে শুরু, এখন অনেকটা পথ চলতে হবে, দেখা যাক শেষ পর্যন্ত জল কোথায় গিয়ে গো। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের দিনে আমার একটা জিনিস খুব মনে পড়ছে, যেটা আমি আমাদের দর্শকদের একটু স্মরণ করিয়ে দেবো, যে কালীঘাটের কাকু শেষ পর্যন্ত আইডেন্টিফাইড হলো কী করে। আমি দেখছিলাম পুরনো স্মৃতি হাতরে, সেখানে প্রথম গোপাল দলপতিকে ইন্টারভিউ করেছিলেন প্রকাশ সিনহা এবিপি আনন্দের, এবং সেখানেই গোপাল দলপতি প্রথম কালীঘাটের কাকু শব্দটা উচ্চারণ করেছিলেন। যে কুন্তল ঘোষ মাঝে মাঝেই বলতো যে গোপালদাকে বোঝাও না যে টাকাটা শেষ পর্যন্ত, গোপালদাকে না, তাপসদাকে বোঝাও না যে যাতে টাকাটা দ্রুত দেয়, কেন কাকুকে দিতে হবে। পরবর্তীকালে তাপস মণ্ডল, নামটাও ঠিক মনে পড়ছে না, তিনিও বলেছেন কালীঘাটে কাকু শব্দটা উচ্চারণ করেছিলেন। এইখান থেকে আলটিমেটলি ইডি চেষ্টা করে আইডেন্টিফাই করতে যে কালীঘাটে কাকুটাকে, তারপর শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্র নামটা তারা চিহ্নিত করে, এবং সেই সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে ইডি পৌঁছে যায়। তার বাড়িতে প্রথমে সিবিআই হানা দেয়, এবং প্রথম দিন সিবিআই হানা দিয়ে তার 2টো মোবাইল সিজ করে নেয়। তার বেশ কিছুদিন বাদে আবার কালীঘাটের কাকুর দ্বিতীয় বাড়িতে, মানে কালীঘাটের কাকু অ্যারেস্টেড হয়ে যাওয়ার আগে
দ্বিতীয়বার ইডি হানা দেয়, এবার সিবিআই না, দ্বিতীয়বার ইডি হানা দেয়, তার আত্মীয়র বাড়িগুলোতে হানা দেয়, সমস্ত তথ্য ওই প্রথম ফোন থেকে অ্যাকোয়ার করার পর। এবং দুটো ফোনের পর তৃতীয় ফোনটাও যে কালীঘাটে কাকুর হাতছাড়া হবে কালীঘাটে কাকু ভাবেননি, ফলে সেখানে নির্বিচারে কথা বলেছেন, তার কল রেকর্ড সমস্ত ইডির হাতে আছে। ফলে গোপাল দলপতি, তাপস মণ্ডল, এদের থ্রু দিয়ে কুন্তল ঘোষ, এদের বিভিন্ন তথ্য আহরণ করে আলটিমেটলি কালীঘাটে কাকু পর্যন্ত কিন্তু পৌঁছয় ইডি। এবং এইখানেই কালীঘাটের কাকু কিন্তু সব তথ্য লুকিয়ে রাখতে পারেননি। এইখানে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারের নাম বলি, রাহুল বেরা। রাহুল বেরাকে সমস্ত তথ্যগুলোকে ডিলিট করার জন্য এই সুজয় কৃষ্ণ ভদ্র টেলিফোনে ইনস্ট্রাকশন দিয়েছিলেন। এবং এই রাহুল বেরা পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার, এবং তিনি কালীঘাটে কাকুর নির্দেশ মনে সেগুলোকে ডিলিট করেন, কিন্তু সেগুলো আলটিমেটলি থেকে যায়। এবং সেইগুলো থেকে ইডি কিন্তু আজকে যতটা পর্যন্ত পুরো তদন্ত প্রক্রিয়াটা পৌঁছেছে সেইটা কিন্তু একটা ডেস্টিনেশনে পৌঁছেছে। মানে আলটিমেটলি দাঁড়ালো যে তাপসবাবু, গোপাল দলপতি, কুন্তল ঘোষ হয়ে সুজয় কৃষ্ণ ভদ্র এবং শেষ পর্যন্ত রাহুল বেরা, সেই রাহুল বেরার সূত্র ধরেই শেষ পর্যন্ত এই সমস্ত তথ্য কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট এবং সেখান থেকে লিপস অ্যান্ড বাউন্সে ঢুকে পড়া। এটা হলো সামারি অফ দ্য এন্টায়ার স্টোরি যা এখনো পর্যন্ত ঘটেছে। দেখুন, এই যে জাস্টিস অমৃতা সিনহা যে ডেকে পাঠিয়েছেন অ্যাডভোকেট জেনারেলকে 10 তারিখ সম্ভবত, এটা একটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ব্যাপার। কিন্তু কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তার পুরো প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন একজন অভিযুক্তকে এবং গুরুতর অপরাধের অভিযুক্তকে প্রোটেক্ট করবার চেষ্টা করছে, এটা একটা কিন্তু সাংঘাতিক অপরাধ। এবং এখানে কিন্তু আদালত অবমাননার ব্যাপারটাও এসে যাচ্ছে। তো আমার সন্দেহ বা আমার মনে হতে পারে অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠিয়ে জাস্টিস অমৃতা সিনহা জিজ্ঞাসা করবেন, কারণ এর পরের যে আইনি পদক্ষেপগুলো সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কিছু সিনিয়র অফিসারদের এগেনস্টে যাবে। হতে পারে সেখানে স্বাস্থ্য সচিবও ইনভলভ হবেন, কারণ যেহেতু পিজি সরাসরি নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য সচিব। তো আমার মনে হয় যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় প্রশাসনিক অধিকারীরা এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, সেই জন্য জাস্টিস অমৃতা সিনহা অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠিয়েছেন। এক কথায় বলা যেতে পারে যে এবার নবান্নে ঢুকে পড়লো ইডি, সিবিআই এবং বিচার বিভাগ। কিন্তু বারবার যে একটা কথা বলেছি যে এটা সাংগঠনিকভাবে কোনো রকম দুর্নীতি স্বাধীনোত্তর ভারতবর্ষে হয়নি, যেখানে প্রশাসনের সর্বোচ্চ অধিকারী থেকে সর্বনিম্ন একজন সিভিক ভলেন্টিয়ার অব্দি ইনভলভ। এবং যেভাবে এখন দেখা যাচ্ছে, দেখুন দুরকম হয়, এক হয় আপনি সরাসরি অপরাধ করছেন, আরেকটা হচ্ছে আপনি অপরাধকে সাহায্য করছেন বা অপরাধের সাহায্যকারী বা অ্যাক্সেসরি টু দ্য ক্রাইম, সেটাও কিন্তু 120B-তে আসবে। এখানে পীযূষ কান্তি রায়ের যে ব্যাপারটা রয়েছে, পীযূষ কান্তি রায় MSVP, যার দিকে আঙুলটা উঠছে, এবং তাকে কি আদালত ডেকে পাঠাতে পারে বা এজিকে ডাকার মধ্যে দিয়ে কি MSVP-কে ডাকার প্রচ্ছন্ন ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে? দেখুন, MSVP একটা ক্রীড়নক মাত্র। MSVP কার অর্ডারে করেছে সেটা কিন্তু এখন তদন্তের সাপেক্ষ হয়ে যাবে, তদন্তের বিষয়। কারণ এটা শুধু আমাদের পারসেপশন নয়, যেটা সিবিআইয়ের কলকাতা যে স্পেশাল কোর্ট নাম্বার 1, এখানে চিফ জাজ ইনচার্জ, সে জাজ ইনচার্জ কিন্তু 24শে নভেম্বর একটা অর্ডার দিয়েছে। সেটা অর্ডারটা আন্ডার কেস ডায়েরি নাম্বার। আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আমি একটু স্পেসিফিক আপনার কাছ থেকে জানতে চাইবো আরেকটা প্রশ্ন। ধরুন এই পীযূষ কান্তি রায় পিজি হসপিটালের যিনি MSVP, তাকে ডাকার প্রশ্ন উঠছে, এবং তাকে নিশ্চিতভাবে কেউ ইনস্ট্রাকশন দিয়েছিলেন, নয় প্রিন্সিপাল সেক্রেটারি বা স্বাস্থ্য দপ্তরের নারায়ণ স্বরূপ নিগম, তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন, কিংবা গৌতম সান্যাল কোনো একজন নবান্ন থেকে নির্দেশ দিয়েছিলেন। এবং MSVP এই পীযূষ কান্তি রায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করলেই সেখানে তিনি বলতে বাধ্য হবেন কার ইন্টারোগেশনে কাকুকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এইভাবেই কি ব্যাপারটা এগোবে? নিশ্চয়ই, যেটা আমি বলছিলাম যে সিবিআই যে কলকাতা স্পেশাল 1 আদালতের যে জাজ ইনচার্জ যে অর্ডারটা দিয়েছেন 24 নভেম্বর, সেই অর্ডারটাতে কিন্তু 24খানা প্যারাগ্রাফ রয়েছে, তার মধ্যে 22খানা প্যারাগ্রাফে কিন্তু এই MSVP-কে নিয়ে, এবং সেখানে ওনার নাম করে দেওয়া হয়েছে ডক্টর পীযূষ কান্তি রায়। উনি ইন্টারভেন করেছেন এই পুরো জুডিশিয়াল প্রসেস, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনটাকে ডিলে করে দেওয়ার জন্য।
এবং ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। সেখানে জাজ বারবার করে লিখছে, আমি বললাম বারবার যে 24টা প্যারার মধ্যে 20 থেকে 22টা প্যারায় মেনশন, এতে ওনার ইনভলভমেন্টটা এতে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার ব্যাপারটা হচ্ছে উনি কোথা থেকে অর্ডার পেয়েছেন, এটা ইডি কাস্টাডিতে নিলে বা সিবিআই কাস্টাডিতে নিলেই বোঝা যাবে। এবং এটার জন্য জেল হাজত খুব দরকার, অত্যন্ত দরকার। তাহলেই সব। আরেকটা অ্যাঙ্গেলের কথা আমি শুনছিলাম, আপনার মুখেই শুনছিলাম, যেখানে মন্ত্রীদের ইনভলভ করা হচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি সার্ভিসে যারা যুক্ত তাদের ইনভলভ করা হচ্ছে, অর্থাৎ নারায়ণ স্বরূপ নিগম কিংবা তার উপরে কোনো অফিসার যারা নবান্নের আছেন কিংবা মানে পীযূষ কান্তি রায়, তারা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে আছেন। এখানে বোধহয় রাজ্যপালের বা সরকারের কোনো পারমিশনের দরকার হবে না। সেই অ্যাঙ্গেল থেকেই কি মনে হচ্ছে ব্যাপারটা মুভ করছে? দেখুন সন্ময় দা, এই ব্যাপারটা খুব ক্লিয়ার। এই যে সাংগঠনিক দুর্নীতিটা হয়েছে খুব সুচতুরভাবে কিন্তু এখানে এই রাজনীতির লোককে কম ইনভলভ করা হয়েছে, যাতে ওই রাজনৈতিক দলটা পুরোর মধ্যে ইনভলভ না হয়ে যায়। আপনি ব্যুরোক্র্যাটদের ব্যবহার করছেন, এই যে ব্যুরোক্র্যাটরা মেরুদণ্ড বিক্রি করে দিয়ে এই অপরাধে সংগঠিত হচ্ছেন বা ইনভলভ হয়েছেন, তাদের যে কোনো মুহূর্তে ছুঁড়ে ফেলে দেবে। এখন এই ব্যুরোক্র্যাটদের এগিয়ে আসতে হবে, কারণ ব্যুরোক্র্যাটদের জন্যই অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠানো হচ্ছে বলে মনে হয়, কারণ খুব কড়া কোনো নির্দেশ আসতে চলেছে 10 তারিখ। আপনি একটা রায়ের কথা উল্লেখ করছিলেন, সিবিআই এর স্পেশাল আদালতের কোনো একটা রায়, যেখানে একদম স্পষ্টত এমএসভিপির দিকে আঙুল উঠেছে। একটু বলবেন দর্শকদের আমাদের? দেখুন 24 নভেম্বর কলকাতা স্পেশাল আদালত, স্পেশাল কোর্ট 1 সিবিআইয়ের, সেখানকার যে জাজ ইনচার্জ একটি কপি দিয়েছেন, অর্ডার পেশ করেছেন। সেই অর্ডার কিন্তু আইও থেকে শুরু করে এসএসকেএম এর সুপার এবং ইএসআই হসপিটালের সুপারকেও দেওয়া রয়েছে। সেখানে খুব পরিষ্কার বলা হয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রর সঙ্গে 11ই নভেম্বর ইডির লোকেরা যায়, সিএফএসএল এর অফিসাররা যায় এবং ইএসআই এর ডাক্তাররা যায়। সেখানে ডক্টর দীপঙ্কর মুখোপাধ্যায়, এবং এগুলো সব কিন্তু কোর্টের ওই অর্ডারে মেনশন করা রয়েছে, ডক্টর দীপঙ্কর মুখোপাধ্যায় উনি কার্ডিওলজির হেড এবং এসএসকেএম এর যে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে সুজয় ভদ্রের জন্য, তার একজন অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বার। উনি প্রথমে অবজেকশন করেছিলেন যে এই ভয়েস স্যাম্পল টেস্টে আমার ক্লায়েন্টে, আমার যে পেশেন্টের স্ট্রেস হতে পারে। তখন ইএসআই ডাক্তাররা এবং সিএফএসএল এর অফিসাররা ওনাকে বোঝান যে এটাতে কোনো রকম স্ট্রেস হবে না, এটা স্ট্রেস ফ্রি। এবং উনি তখন কনভিন্স হন এবং উনি তখন বোঝান সুজয় ভদ্রকে, আপনি করতে পারেন, এটা স্ট্রেস ফ্রি, মেডিকেলি কোনো প্রবলেম হবে না। সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু রাজি হয়ে গেছিলেন সেদিনই 11ই নভেম্বর। এবং সেখানে ওই প্যারাগ্রাফে মেনশন যে হঠাৎ করে সেখানে কিন্তু এই এমএসভিপি ঢোকেন এবং উনি ইন্টারভেন করেন। এবং যখন সুজয় ভদ্র রাজি হয়ে যান ডক্টর দীপঙ্কর মুখোপাধ্যায়ের পরামর্শে যে শারীরিক ক্ষতি হবে না, ঠিক সেই সময় কিন্তু এই এমএসভিপি, এই ডক্টর পীযূষ কান্তি রায়, উনি ওখানে ইন্টারভেন করেন। উনি রুমে আসেন এবং উনি কারোর কোনো কথা না শুনে বলেন যে না, আমি দায়িত্ব নেব না, ওনার স্ট্রেস হবে, ওনার অসুবিধা হবে। ওখান থেকে ওই রুম থেকে উনি নিয়ে যান সুজয় ভদ্রকে আইসিইউতে, এবং সেখান থেকে ইডি অফিসাররা ফিরে আসে। এবং এই পুরো ঘটনাটা কিন্তু ওই প্যারাগ্রাফের মধ্যে মেনশন করেছেন জাজ, এবং উনি এটাও মেনশন করেছেন ওনার অবজারভেশন যে অবভিয়াসলি দ্য ইন্টেনশন ওয়াজ ভেরি ক্লিয়ার, ইট ইজ to delay the judicial administration and the process, and reason that is Dr. Piyush Kanti Rai, he knows best why he did it. এটা খুব পরিষ্কার এবং পরিষ্কার ইঙ্গিত দেওয়া হচ্ছে এমএসভিপির ওপর। সেজন্য আমরা আবার দাবি জানাচ্ছি ইমিডিয়েট ওনার বিরুদ্ধে 120 ধারায় মামলা রুজু করে ওনাকে কাস্টাডিতে নিয়ে ইডি সিবিআই জিজ্ঞাসাবাদ করুক যে কার আদেশ রয়েছে এর পেছনে। আপনার অভিযোগ তো মারাত্মক, মানে যদি ইফ দ্যাট ইজ ট্রু, পীযূষ কান্তি রায়কে ইনস্ট্রাকশন দিয়েছেন কোনো সিনিয়র অফিসার বা তার উপরে নবান্নের কোনো সিনিয়র অফিসার তাকে রায় দিয়েছিলেন, এদের ইন্টারোগেশন করলে তাহলে তো রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুলটা চলে যাবে। নিশ্চিতভাবে এ তো ঘটনা যে রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের পলিটিক্যাল ফিগার যদি ইনস্ট্রাকশন না দেয় তাহলে অফিসাররা এভাবে অ্যাক্টিভ হবে না। ব্যাপারটা কি সেরকম কিছু ইঙ্গিত পাচ্ছেন আপনি? দেখুন সন্ময়দা, আমি বলি অভিযোগটা কিন্তু আমার নয়, অভিযোগটা কলকাতার সিবিআই স্পেশাল আদালত কোর্ট নাম্বার 1 তার ইনচার্জ, জাজ ইনচার্জ, তার সাইন করা এই অর্ডারটা রয়েছে এবং অর্ডার নাম্বার 111 ডেটেড 24 নভেম্বর 2023, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ ওনার অর্ডার এবং সেখানে সাইন রয়েছে ওনার। ব্যাপারটা হচ্ছে দেখুন, এই যখন এই মন্ত্রী বা রাজনৈতিক নেতারা অফিসারদের কোনো অর্ডারটা সব মৌখিক অর্ডার হয়, পরে ওনারা অস্বীকার করবেন। এবং সিনিয়র অফিসার যখন এমএসভিপিকে অর্ডার দিয়েছেন,
অবভিয়াসলি সেটাও মৌখিক। মারা পড়বে এই ভদ্রলোক এমএসভিপি, এবং উনি মেরুদণ্ডহীন, ওনার জেল যাত্রা অবধারিত, কেউ ঠেকাতে পারবে না। তারপর উনি কতটা সাক্ষী দেবেন, কতটা কি প্রমাণ দেবেন, তার উপর ডিপেন্ড করছে যে হাত কত দূর পৌঁছাবে। বাট পৌঁছাবে নিশ্চয়ই, এবং আদালত খুব স্ট্রিক্টলি এটাকে অবজার্ভ করবে, এতে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ আপনাকে।